আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রৌনক জাহান। শুরুতে জানিয়ে দিচ্ছি পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে বিএনপির তিস্তা লং মার্চ। বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বাধা দিলে সমুচিত জবাবের হুঁশিয়ারি নেতাদের। সূক্ষ্মভাবে ভারত বিরোধিতা করছে বিএনপি, লং মার্চে বাধা দেবে না সরকার, তবে বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন, বললেন আওয়ামী লীগ নেতারা। খরতাপে পুড়ছে দেশ, সাথে যোগ হয়েছে লোডশেডিং। বাড়ছে রোগবালাই দুর্ভোগ, চলতি মাসে গরম কমার সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম, 7 সদস্যের তদন্ত কমিটি গঠন। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যাত্রা শুরু করবে বিএনপির লং মার্চ। লং মার্চে অংশ নিতে এরই মধ্যে বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় পথসভা শেষে রংপুরে গিয়ে যাত্রী যাপন করবেন লং মার্চে অংশগ্রহণকারীরা। পরদিন রংপুর শহীদ মিনার চত্বরে পথসভা করে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ডালিয়ার তিস্তা ব্যারেজ পয়েন্টে গিয়ে জনসভার মধ্য দিয়ে শেষ হবে লং মার্চ। দর্শক, তিস্তা ব্যারেজ অভিমুখে বিএনপির লং মার্চ যাত্রার সংবাদ সংগ্রহে বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সিকান্দার রেমান। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, লং মার্চ শুরুর প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শুনতে পাচ্ছি। রেমান, লং মার্চ শুরুর প্রস্তুতি কি শুরু হয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি বিমানবন্দরের ঠিক সামনের সড়কটিতে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই লং মার্চটির উদ্বোধন করবেন এবং এবং পথে 60টি আপনার পথসভা করবে এবং এরপরে এই এই পথসভা নির্ধারিত যে 7টি পথসভা রয়েছে, এই নির্ধারিত 7টি পথসভা ছাড়াও যে সমস্ত জেলা এবং উপজেলার উপর দিয়ে এই লং মার্চে যাবে, সেই সমস্ত উপজেলায় পথে পথে বিএনপি নেতাকর্মীরা এই লং মার্চের সমর্থনে অবস্থান করবেন এবং তারা স্লোগান দেবেন। এই লং মার্চটি আপনি জানেন যে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয়তাবাদী দল বিএনপি এই লং মার্চটি আয়োজন করেছেন। আজ সকাল 8টার সময়, অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু এই লং মার্চে আনুষ্ঠানিকভাবে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং আগামীকাল রংপুরের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে লং মার্চ আনুষ্ঠানিকভাবে সেখানে সমাবেশ করবে এবং বিএনপির পক্ষ থেকে সেখানে দাবি জানানো হবে, নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং তার যারা নীতি নির্ধারণী ফোরামে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে লং মার্চটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। এর আগে তিস্তা ব্যারেজ অভিমুখে বিএনপির আজকের লং মার্চ কর্মসূচি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে দেখুন বিস্তারিত। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মঙ্গলবার সকাল 8টায় লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে বিএনপির লং মার্চ। পর্যায়ক্রমে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় পথসভা শেষে রংপুরে গিয়ে রাত্রি যাপন করবেন লং মার্চে অংশগ্রহণকারীরা। পরদিন রংপুরে পথসভা করে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ডালিয়ার তিস্তা ব্যারেজ পয়েন্টে গিয়ে জনসভার মধ্য দিয়ে শেষ হবে লং মার্চ। লং মার্চ সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। এই লং মার্চে জনগণের অংশগ্রহণ হবে স্বতঃস্ফূর্ত এবং এখানে কোনো রকম ক্ষমতায় যাওয়ার জন্য এই লং মার্চ নয়। এই লং মার্চ হচ্ছে বাংলাদেশের মানুষের সমস্যার কথাটা দেশে এবং বিদেশে তুলে ধরার জন্য। এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি। বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকারই সৃষ্টি করবে। মির্জা ফখরুল বলেন, তিস্তার পানির প্রবাহ সর্বনিম্ন 500 কিউসেকে নেমে এসেছে। ব্যাহত হচ্ছে বুড়ো উৎপাদন। হুমকির মুখে পড়েছে তিস্তাপাড়ের জীববৈচিত্র্য। এমন ক্ষতির পরও শুধু নতজন পররাষ্ট্রনীতির কারণেই সরকার ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চাইতে পারছে না। বিশেষ করে তিস্তাতে এইবার সেখানে 500 মতো কিউসেক পানি পাওয়া যাচ্ছে, যেটা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে।
এটা আমাদের পুরো বাংলাদেশের জীবন জীবিকা মানুষের তাদের বিপন্ন হয়ে পড়ছে। এই জন্যই জনগণকে সংঘবদ্ধ করা, জনগণকে এই সম্পর্কে সচেতন করা এবং আমাদের অধিকারের প্রশ্নে উচ্চকিত হওয়া, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে সরকার যে নতজানু একটি নীতি, পররাষ্ট্র নীতি আপনার অনুসরণ করছে, যার ফলে তারা আমাদের ন্যায্য দাবিগুলোর কথা তুলে ধরছে না ভারতের কাছে এবং তাদেরকে কনভিন্স করতে পারছে না আমাদের ন্যায্য দাবিগুলো দিতে। শুধু তিস্তা নয়, 54টি অভিন্ন নদীর ওজনে বাদ দিয়ে ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ যে বিপর্যয়ের মুখে পড়েছে তার প্রতিবাদে এই লং মার্চ সফল করতে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শান্তিপূর্ণ লং মার্চে বাধা দিলে সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। কর্মসূচি বাধাগ্রস্ত করতে দুরভিসন্ধিমূলকভাবে বিএনপি নেতাদের আটক ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। যুবদলের প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত চক্রান্ত করে বাংলাদেশকে প্রাপ্য ভূখণ্ড থেকে বঞ্চিত করে ক্ষান্ত হয়নি, এখন নতুন করে আরও মালিকানা চাইছে। এদিকে লং মার্চ সফলের আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ কালে স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে লং মার্চকে সন্ত্রাসী কর্মসূচি হিসেবে আখ্যা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে সরকার। একই সময়ে গুলশানেও প্রচারপত্র বিলি করেন দলের স্থায়ী কমিটির অন্য সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, যানজটের কথা বিবেচনায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের পরিবর্তে লং মার্চ শুরু হবে বিমানবন্দর গোলচক্কর থেকে। অন্যদিকে তিস্তা অভিমুখে লং মার্চের মাধ্যমে বিএনপি সূক্ষ্মভাবে ভারত বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ সময় সুরঞ্জিত আরও বলেন, তিস্তা চুক্তি একটি কূটনৈতিক বিষয়, সেভাবেই এর সমাধান করতে হবে। এদিকে আবু বকর সিদ্দিকের অপহরণ প্রসঙ্গে তিনি বলেন, তার ফিরে আসার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সরকার অপহরণ গুমে জড়িত নয়। রাজধানীতে আরেক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির লং মার্চে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না, তবে লং মার্চের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর হাতে দমন করবে সরকার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। আর ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এদিকে 7 ইন্টার্ন ডাক্তার সহ 150 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছেন সাংবাদিকরা। রাজশাহী প্রতিনিধি পরিতেশ চৌধুরী আদিত্যর তথ্য সহায়তায় সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডে এক রোগীর স্বজনকে আটকে রেখে মারধর করা হচ্ছে এমন খবরে সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকরা। বেধড়ক পেটানোর পাশাপাশি সাংবাদিকদের ক্যামেরাও ভাঙচুর করে তারা। গুরুতর আহত হন 10 সাংবাদিক। 13 নম্বর ওয়ার্ডের সামনে যেতে না যেতেই একদল উচ্ছৃঙ্খল ডাক্তার আমাদেরকে ধাওয়া করে এবং কিছু বুঝে না ওঠার আগে আমাদের উপর আক্রমণ করে এবং সেখানে পুলিশ থাকা সত্ত্বেও আমার উপরে এই মর্মান্তিক হামলা চালায়। এতে আমি এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা সকলে আমাকে ঘিরে ধরে মারে। সবচেয়ে বেশি আগ্রাসী হয়েছে মেয়েরা। এক একটা মেয়ে পুলিশের ঘাড়ের উপর দিয়ে এসে কি পরিমাণে যে হামলা চালিয়েছে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় দোষীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। আমরা যেখানে আজকে সমাবেশ করলাম 0 পয়েন্টে, এখানে সমাবেশ করে আগামী দিনের কর্মসূচি, কঠোর কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিকদের উপর হামলার ঘটনা তদন্তে হাসপাতাল পরিচালককে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটিও করা হয়েছে। আর সেই তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুঃখজনক ঘটনা, এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং যদি এই ব্যাপারে কেউ জড়িত থাকে, সে যেই হোক, ডাক্তার হোক, আবার যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অসহ্য গরমে অতিষ্ঠ নগরবাসী। রোদের প্রচন্ড উত্তাপে না পারছে বাইরে বেরোতে, না পারছে ঘরে থাকতে। এই গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষরা।
প্রতিকূল আবহাওয়ার কারণে বাড়ছে রোগবালাই। চলতি মাসে গরম কমার কোনো খবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। রোদের উত্তাপে তপ্ত রাজপথ, গরমে পুড়ছে নগরবাসী। মধ্য এপ্রিলে 37 ডিগ্রি ছাড়িয়েছে ঢাকার তাপমাত্রা। 2009 সালের পরে এটি রাজধানীর সবচেয়ে বেশি রেকর্ড তাপমাত্রা। এই প্রচন্ড গরমে উপায় না থাকা যারা রাস্তায় বেরিয়েছেন তারা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। গরম আমরা মাছ বেশি মাছ একসাথে নরম হয়ে গরম এত কষ্ট সারাদিন। গরম লাগলে আটা জাতীয় যে ঘামটা আটা জাতীয়, এটাই সমস্যা। গরমেতে মনে করেন যে মাথা মধ্যে একবারে হিট হয়ে আসে, শরীর ক্লান্ত হয়ে আসে, তো ভালো লাগে না। শুধু নগরবাসী নয়, গরমে অতিষ্ঠ চিড়িয়াখানার পশুরাও। গরমে প্রাণ যায় যায় অবস্থা বাঘ সিংহের। গাছের ছায়ায় আশ্রয় খুঁজছে হরিণ শাবক, আর পানিতে লাফঝাপ বানরের। এক ব্রিফিং এ আবহাওয়া অফিস জানিয়েছে খুব শিগগিরই কমছে না গরমের তীব্রতা। 38-29 ডিগ্রি টেম্পারেচার কন্টিনিউয়াসলি প্রায় 7-8 দিন হয়ে গেছে, এবং আরও 38-29 পর্যন্ত থাকতে অনেক দিন থাকবে, 5-7 দিন আরও থাকবে। এর নিচে নামার সম্ভাবনা এখনও নেই, এবং সিভিয়ার হিটওয়েভ মে মাসেও হবে। এই এপ্রিল মাসে আরও একবার টেম্পারেচার বৃদ্ধি পাবে এবং হিটওয়েভটা বেড়ে যেতে পারে। আর একটা হলো যে যতক্ষণ না বড় ধরনের কালবৈশাখী ঝড় হবে ততক্ষণ এই টেম্পারেচার কমার সম্ভাবনা কম থাকে। আর এবং কালবৈশাখী ঝড় হতে হলে যে উইন্ডের বাতাসের দরকার হয় সেটা আমাদের নেই। তীব্র গরমের সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং, সব মিলিয়ে তাই চরম ভোগান্তিতে নগরবাসী। ইরশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবারে রয়েছে বিশেষ সংবাদ। ধসে পড়ার মুহূর্তে তারা ছিলেন রানা প্লাজার ভেতরেই, কিন্তু জীবিত বা মৃত কোনোভাবেই তাদের শরীর বের হয়নি ধ্বংসাবশেষ থেকে। একান্ত স্বজন ছাড়া এমন নিখোঁজদের মনে রাখেনি কেউ। লাশ নেই তো মৃত্যুর প্রমাণও নেই, তাই নেই ক্ষতিপূরণের আশ্বাসও। সেজন্যই আহত ও নিহতদের ক্ষতিপূরণ নিয়ে যে কথাবার্তা চলছে সেখানেও নেই তাদের উপস্থিতি। রানা প্লাজা নিয়ে সাইমুল হকের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, সঙ্গে ছিলেন সাভার প্রতিনিধি নজমুল হাসান শাহিন। সাভারের চাপাইন তালতলায় সিকিউরিটি গার্ড দুলাভাইয়ের সংসারে 2 ছেলে মেয়ে নিয়ে 1 বছর ধরে আছেন সোনাবান। সারা বিশ্বকে হতচকিত ও হতবিহ্বল করে যখন রানা প্লাজা ধসে পড়ে, তখন তার স্বামী তৈরি পোশাক কারখানায় ইথারটেক্সের আয়রনম্যান আব্দুল করিম প্রধান ভেতরেই কাজ করছিলেন। আর অনেকের মতো তিনি বের হতে পারেননি ধ্বংসাবশেষ থেকে, না জীবিত না মৃত। সোনাবান এখন আর তার স্বামীর অপেক্ষা করেন না। তার যত চিন্তা অবুঝ 2 শিশুকে নিয়ে। লাশ নেই, তাই কোথাও থেকে পাননি কোনো ক্ষতিপূরণের আশ্বাস। এই বাচ্চারে বড় হলে আমি কি জবাব দিব, কিভাবে বলবো যে তোমার আব্বু নাই? তোমার আব্বুর আমি যদি লাশটা পাইতাম তাও কবরটা তো দেখাতে পারতাম যে তোমার আব্বু আছে। রানা প্লাজার 3য় তলায় চাকরি করা বিল্লালের বাবার পাথর সময় কাটে নিখোঁজ ছেলের ছবি বুকে নিয়ে। তার আশা যদি মেলে কিছু ক্ষতিপূরণ। এখন আমি চলতে পারি না, এখানকার কোনো কাজ জারি করে পারি না। এখন আবার কিছু দিলে তো এত চলাফেরা করে ফেলাম নি, ব্যবসা বাণিজ্য করলাম নি। এদিকে নিখোঁজদের কোনো ক্ষতিপূরণ না দেওয়ার পক্ষে অনেক অজুহাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর। ধরেন নিখোঁজ সে বলছে সে নিখোঁজ, কিন্তু তার কাছে কোনো ডাটা নাই, কোনো কিছু নাই। তারা বলছে ছবি দেখে সেখানে কাজ করেছে, এটা খুঁজে বের করা কিন্তু ভেরি টাফ। রানা প্লাজার এই ধ্বংসাবশেষের উপরে হয়তো কিছুদিনের মধ্যেই তৈরি হবে নতুন কোনো কারখানা ভবন, কিন্তু যে ক্ষত রানা প্লাজা তার শ্রমিকদের মনে রেখে গেছে তা হয়তো রয়ে যাবে সারা জীবন। আজ শ্রমিকদের মনে প্রশ্ন, ভবন ধসের 1 বছর পূর্তিকে কেন্দ্র করে শ্রমিকদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার বিষয়ে গণমাধ্যম এবং সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে যে উৎসাহ, সেটি আসলে থাকবে কতদিন? সাইমুল হক, বাংলা ভিশন, সাভার, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9 কোটি টাকা মূল্যের 20টি স্বর্ণের বার সহ 4 জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আসা 3 যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো আটক করা হয়। আটক 20টি স্বর্ণের বারের প্রতিটি 1 কেজি ওজনের।
সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, রাত 10:30টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ446 ফ্লাইটে আসা 3 যাত্রীকে চ্যালেঞ্জ করে তাদের শরীরে বিশেষভাবে আটকানো এই বারগুলো আটক করা হয়। আটক যাত্রী 3 জন সম্পর্কে মা, মেয়ে ও মেয়ের জামাই। অপরজন তাদের সাহায্যকারী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মচারী। এদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিসান বাহিনী ও নাসির বাহিনীর মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ সময় 5 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 10 জন। সোমবার রাত 10:30টার দিকে লক্ষ্মীপুরের দত্তপাড়া গ্রামে বিএনপি সমর্থিত জিসান বাহিনী ও আওয়ামী লীগ সমর্থিত নাসির বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধ হয়। এ সময় 2 বাহিনীর গোলাগুলিতে 8ম শ্রেণীর এক ছাত্র নিহত হয় ও গুলিবিদ্ধ হয় 5 জন, আহত 10। পরে সন্ত্রাসীরা বিএনপি নেতা আলী করিম ও মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বাড়িতে আগুন দেয়। এ সময় তোফায়েলের নাতিকে হাত পা বেঁধে আগুনে ফেললে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। বোনের বাড়ি থেকে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোলাম সরোয়ারকে। ফেনী সদরের ফাজিলপুর এলাকায় মুখোশধারীরা এমনটা ঘটিয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ বলছে, অস্ত্র উদ্ধারে গেলে দুপক্ষের গোলাগুলির শিকার সরোয়ার। সিকান্দার রেমানের বিশেষ রিপোর্ট, সাথে ছিলেন ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, ছবি তুলেছেন আনোয়ার বাবু। চলতি বছরের 30 জানুয়ারি ঘটনাস্থল ফেনী সদরের ফাজিলপুর। 5 ভাই 5 বোনের পরিবারে ছোট ছেলে গোলাম সরোয়ার। বোন নুরুন্নাহারের বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে, এরপর হত্যা। কি ঘটেছিল সেদিন? আমার ভাই আমার বাসায় আসছিল, আসি বসার পরে 3 সিএনজি লোক আইছে, কিছু মুখের দ্বারা কিছু এমনি আর চারিদিক গিরি, মানে হেরা বাইরে গিয়ে এলেছে, একটু বাইরে সে লই যায় দোম্বাইলে যে আরেকখানে দড়ি এখানে মারিয়ে এলেছে। পরে ঘন্টা 1.5 ঘন্টা পরে রেফার পুলিশ আসে। আমরা তো আজ 1 মাস 2 মাস হয়ে গেছে, আমরা তো কোনো রকম এটা ছবিটা বুলার মতন ভুল মনে। বিরোধী মতের রাজনীতি করার অপরাধে পালিয়ে বেড়াচ্ছেন গোলাম সরোয়ারের আরেক ভাই শাহজাহান সিরাজি। এতেনে জামাইও বাইয়ে করে এই বাই মরছে যেন আইতো হারেন না, বাইরে কেন দাফনও করতে পারে না, হলানি অবস্থা। পুলিশে মাইর খামো, পুলিশে দরজা বিয়ে লাচ্ছাইব, বাইর কর, ওই ঘরে আসামি আছে, কেউ নাই, বা ওরে কেউ নাই, না দরজা খুলের খুলি হয়তো এমন আছেন অস্ত্র গিয়ে ঘরের ভিতরে ঢুকাই দেয়। পুলিশ বলছে, বেশ কয়েকটি মামলার অভিযোগে গোলাম সরোয়ারকে ধরতে গেলে তার সহযোগীদের হামলা প্রতিরোধে গুলি চালায় পুলিশ। যৌথ বাহিনীকে দেখেই সে গুলি করে। গুলি করলে তখন আমাদের পক্ষ থেকে পুলিশ এবং র্যাব সদস্য যারা ছিল তারাও গুলি করে, তখন গুলিতে সে মারা যায়। এর আগে 2009 সালে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সোনাগাজীর মধ্যম চরচান্দিয়া গ্রামের 2 সন্তানের জনক আবুল কালাম আজাদকে। পরে পাওয়া যায় তার মস্তকবিহীন নিথর দেহ। গুম খুনের এসব ঘটনায় এখনো আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। বিচারের দাবি নিয়ে তারা বারবার দ্বারস্থ হচ্ছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, কিন্তু দাবি পূরণ না হয় অনেক ক্ষেত্রেই হতাশ তারা। সুষ্ঠু বিচার হবে এবং প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ফেনী। গেল বছরের 6 ডিসেম্বর রাজধানী থেকে নিখোঁজ হন ছাত্র দলের 2 নেতা তরিকুল ইসলাম ঝন্টু ও মুন্না। দক্ষিণখানের প্রেমবাগান এলাকা থেকে ডিবি পুলিশের পরিচয়ে হ্যান্ডকাফ লাগিয়ে তুলে নিয়ে যায় তাদেরকে। তারপর থেকে তাদের কোনো হদিস নেই। পরিবারের অভিযোগ, শুধু রাজনীতি করায় তাদের এই পরিণতি। নিখোঁজদের ফিরে পেতে আকুল মিনতি জানিয়েছেন স্বজনরা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ডিসেম্বরের 6 তারিখ আজ পর্যন্ত কোনো খবর নাই আমার বাবা। কোন সান্ত্বনায় শান্ত হবেন এই মা, আর কেই বা তাকে সান্ত্বনা দেবে? নারী ছেড়া ধনের অপেক্ষায় গেল 4.5 মাস এভাবেই দিনরাত পার করছেন এই মা। কাঁদতে কাঁদতে চোখের জল যেন শুকিয়ে যাচ্ছে। একটা এমএ পাস ছেলে, মার
আমার মশারিটা পর্যন্ত লাগাই দিত। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, আমার সন্তান আমার কাছে ভিক্ষা দেও, আর কিছু চাই না। তেজগাঁও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝন্টু। যে দলের জন্য নিবেদিত ছিলেন ঝন্টু, নিখোঁজের 4.5 মাসেও এক সহকর্মী বন্ধু ছাড়া কেউই খোঁজ নেয়নি পরিবারের। আমার ছেলের অপরাধ তো শুধু আমার ছেলে বিরোধী দল করে। এই অপরাধী হলে সে তারে আইনের হাতে সুবিধা করে দিত। আইন মোতাবেক যা হইতো তা আমরা মানিয়ে নিতাম। অন্য সব দিনের মতো 6 ডিসেম্বর রাতেও দক্ষিণ খানের প্রেমবাগানের বাসার পাশের এই দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন ঝন্টু, সাথে রাজনৈতিক সহকর্মী মুন্না। তখনই ডিবি পুলিশ পরিচয় স্থানীয়দের সামনেই হ্যান্ডকাফ লাগিয়ে তুলে নেওয়া হয় তাদের। যে আমরা ডিবি লোক বা পুলিশের লোক গাড়িতে উঠে, এটা করে তারা গাড়িতে উঠাইছে। তাকে যেভাবে হোক আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। কেন নিখোঁজ হয়ে গেল তাকে তো উদ্ধার করা উচিত। রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, কিন্তু তার নিরাপত্তা তো এই দেশের প্রশাসনই দিবে। একই সময় নিখোঁজ মুন্নার পরিবারেও চলছে উদ্বেগ উৎকণ্ঠা। যে কোনো মূল্যেই তারা শুধু ফিরে পেতে চান মুন্নাকে। 4 মাস মাফত চাই বসে আছি ছেলের জন্য। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আত্মঘাতী বোমা হামলা সহ ইরাকের নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছে অন্তত 33 জন, আহত অর্ধশতাধিক। সোমবার রাতে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় সুয়ারা শহরের একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 5 পুলিশ সহ নিহত হয়েছে অন্তত 12 জন, আহত 19। এর কাছের মাদাইন শহরের একটি সেনা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় 3 সেনা সহ অন্তত 5 জন এবং মিশাদা শহরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলায় অপর 1 সেনা নিহত হয়েছে। লাতিফিয়া শহরে বন্দুকধারীদের গুলিতে 1 জন এবং বাগদাদের নানা স্থানে আরও 4টি বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে। নির্বাচনের আগে প্রায় প্রতিদিনই দেশটিতে বোমা হামলার ঘটনায় উদ্বিগ্ন দেশটির শিয়া নেতৃত্বাধীন বর্তমান সরকার। 2011 সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো দেশটিতে আগামী 30 এপ্রিল পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে রয়েছে ক্লেমন খেলার সংবাদ। ধানমন্ডির শেখ জামাল ক্লাব মাঠটিকে তালাবদ্ধ না রেখে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। এবার তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে সমাজের বিশিষ্টজনেরা। এলাকাবাসী ও পরিবেশবাদীদের অভিযোগ, মাঠে কোনো ধরনের স্থাপনা নির্মাণে আদালতের দাবি অমান্য করেই ক্লাব কর্তৃপক্ষ সেখানে ফুটবল ও ক্রিকেট মাঠের পাশাপাশি খেলার পরিবেশ বিনষ্ট করে টেনিস কোর্ট, বাস্কেটবল গ্রাউন্ড তৈরি করেছে। এতে খেলার মাঠে শুধু ধ্বংস হচ্ছে না, আদালতের নির্দেশনাও অমান্য হচ্ছে। স্থাপনা নির্মাণ বন্ধ করে মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। খেলার মাঠে স্থায়ী স্থাপনা নির্মাণে বিস্ময় প্রকাশ করেছেন তারা। রাজধানীর অন্যান্য খেলার মাঠের মতোই এই মাঠটিও উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, এয়ারটেল ও বাংলালিংক থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।